শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রাখির বাসার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমার সকাল হয়েছে বেশ কিছুক্ষণ আগে। ছেলে মেয়ে স্কুলে চলে গেছে। ওরা চলে যাওয়ার পর আমার যে কাজগুলো থাকে সেগুলোও আমি কমপ্লিট করে ফেলেছি। এখন বাজে 8টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কোথাও যেন স্কিপ করো না বন্ধুরা। সকাল সকালই চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাবো বলে। তাই কড়াতে তেল, পাঁচফোড়ন, একটু হিং ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। কিসের তরকারি বানাবো জানো? কুমড়োর তরকারি। এটা হঠাৎ করেই ঠিক করেছি, না হলে এর জন্য আমি হয়তো একটুখানি ছোলা ভিজুত দিতাম। কিন্তু যেহেতু এটা হঠাৎ করেই ঠিক করলাম, তাই আগের দিন ছোলা ভিজুত দেওয়া হয়নি। তো ছোলা ছাড়াই রান্নাটা করব। তো চলো কিভাবে কি করছি দেখতে থাকো। প্রথমেই আমি এগুলো ফোড়নে যা দেওয়ার দিয়ে দিলাম। তারপর কড়ার মধ্যে আলু আর কুমড়োটা দিয়ে একটু ভালো ভালো করে ভাজা করে নেব। কুমড়োটা আর আলুটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরেই আমার হঠাৎ করে মনে পড়লো যে কাঁচা বাদাম ছিল। কাঁচা বাদামটাকে ওই জন্য একটু পাশের কড়াতে একটুখানি ভাজতে বসিয়ে দিয়েছি। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। ছোলা নেই তো কী আছে, কাঁচা বাদাম দিয়ে করলেও মন্দ হয় না। তো ওই জন্য আমি একটুখানি দিয়েই দিলাম এর মধ্যে ঢেলে। তারপর আরও একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে চলে যাব সোজা ঘরে, কারণ ঘরেতেও আমার অনেক কাজ পড়ে আছে। তো চলো, আমার জল দেওয়া কমপ্লিট। এবার চাপাও দিয়ে দিলাম। এবার সোজা চলে এসেছি আমি আমার ঘরেতে। যেহেতু ওরা সকাল সকাল স্কুলে চলে গেছিলো, তারপর যা যা করার করে নিয়েছিলাম। তো বিছানাটা এখনও পর্যন্ত তোলা হয়নি। আর বেডশিটটাও পেতেছি 4-5 দিন হয়ে গেল। যেহেতু সাদা রঙের বেডশিট, তো ওরাও হয় তাড়াতাড়ি। ওর জন্য 3-4 দিন তো হয়েই গেছে। এবার ভাবছি তুলেই ফেলবো। আর বেডশিট সাদা পাতলে কি হয়, ঘরটা দেখতে খুব ভালো লাগে, বিছানাটাও পরিষ্কার সুন্দর লাগে, ঘরের লাইটটাও একটুখানি জোর হয়। আমার যেটা মনে হয় বেশ ঘরটা বেশ আলো আলো লাগে। কিন্তু যেহেতু আমার দুটো ছেলে মেয়ে, তারা সব সময়তেই বিছানার ওপরেই সব কিছু করে যতক্ষণ ওরা ঘরে থাকে। তো নোংরাটাও আমার একটু তাড়াতাড়ি হয়। ওর জন্য কি হয়, আমাকে 3-4 দিন ছাড়া ছাড়াই বদলাতে হয়। তো সমস্ত বেডশিটটা, বালিশপত্র যা যা ছিল সব তলায় নামিয়ে নিয়েছি। এবার তোষক টোষকগুলো একটু ঠিকঠাক করে নিয়ে একটু ঝাড় দিয়ে বেডশিটটা পেতে নেব। আর আজকে দুপুরের রান্নার সাথে সাথে আমার আগের দিনে কেটে রাখা আমগুলোকেও আজকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কারণ কালকে যেহেতু আমগুলো কেটে রেখেছিলাম ওই আমের আচার বানাবো বলে, তো সেটা তো করা হয়ে ওঠেনি। আজকে সেটাই ভাবছি যে বেডশিটটা পেতে দিয়ে গিয়ে তরকারিটা নামিয়ে আগে আমগুলোর ব্যবস্থা করতে হবে। কারণ কি, বাইরে ভীষণ রোদ উঠেছে। তাড়াতাড়ি আমের আচারটা বানিয়ে রোদে দিয়ে দিতে পারলে অনেকটাই আমার কাজটা এগিয়ে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেডশিটটাও পাতা হয়ে গেল। তো এই যে বেডশিটটা পাচ্ছি, এর শুধু মাথার বালিশের কভারই আছে, কোল বালিশের কভার নেই। তো আমি ভাবছি মাথার বালিশগুলো এখন এখানে দিয়ে রাখবো, আর আদার্স বালিশগুলো সাইডে রেখে দেবো। দুপুরে যখন শোবো তখন নিয়ে চলে আসবো। তো আর একটা কাজের কথা আমার মনে পড়ে গেল। ছেলে মেয়ের প্রচুর জামা কাপড় ছোটো হয়ে গেছে। এই যে দোলনাটার মতো দেখছো, এই দোলনাটা আমার সানবির ছিল ছোটোবেলায়। এই দোলনাটা সানবি চেপেছে, স্ট্যান্ডগুলো নষ্ট হয়ে গেছে। তারপর আমার জায়ের ছেলে ময়ূক ও চেপেছে।
আমার ছেলেও চেপেছে। স্ট্যান্ডগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যেহেতু শোয়ার জায়গাটা ভালো আছে ওই জন্য এটাকে ফেলিনি, এর মধ্যে সমস্ত জামাকাপড় ভাঁজ করে বাইরে রেখে দিই। তো ওই জামাকাপড়গুলো কিছু বাদ দিয়ে দিলাম যেগুলো ছোট হয়ে গেছিলো। তো তা করতে করতে আমার এদিকের তরকারিটার কথাও মনে পড়ে গেল। ভাবলাম যে তরকারিটা গিয়ে নামিয়ে আসি। আমার না তরকারিটা একদম তৈরি হয়ে গেছে। এবার যেহেতু এটা বাগানেও পাঠাবো, মানে ওখানে বাগানে কাজের লোক লেগেছে, তো ওই জন্য আমি ওদের কন্টেনারের মধ্যে তরকারিটা পুড়ে দিলাম, আর বাকিটুকুনি আমরা টিফিনে খেয়ে নেব। আর এদিকে যে আমের আচারটা বানাবো বলেছিলাম, তার জন্য কড়াতে আমি তেল, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমগুলো দিয়ে দেব। ওই জন্য আমগুলো আমি ঘরে রেখে দিয়ে এসেছিলাম, আমগুলোই আমি আনতে গেছিলাম। এবারে আমের পরিমাণ কম হয়, আম দিয়ে প্রিপারেশন করা যায় সমস্ত জিনিসই এবারে কম বানাবো। নাহলে আগের বারে প্রচুর আমের ফলন হয়েছিল এবং নানান কাজের মাঝেও প্রচুর আমের জিনিস আমি বানিয়েছিলাম। নুন হলুদ মাখানো আমগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি। এবার একটুখানি এটাকে ভালো মতো ভেজে নিয়ে তারপর এর মধ্যে গুড় দিয়ে দেবো। তোমরা এই সিজনে কী কী বানালে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমায় সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। বেশ কিছুক্ষণ আমটা কষিয়ে নেওয়ার পর এবার গুড় দেওয়ার পালা। এই আমটার যতটা পরিমাণ রয়েছে তাতে আমি কেজিখানেক গুড় আনিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে অতটা লাগবে না, তাই প্রথমে কিছুটা দিলাম আর প্রয়োজন হলে পরে একটুখানি পরে কিছুটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিই, তখনই আমি বুঝে যাব একটু মিষ্টি মিষ্টি হবে, খুব টক হবে না। কেন কি আমাদের বাড়িতে বেশি টক আচারটা অতটা পছন্দ করে না কেউ। তো এই দেখো আমি আবার একটু দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার 500-র ওপরই গুড় লেগেছে। যেহেতু রান্নার সময় হয়ে আসছে, আমার মাথাতেও সেটা ঘুরছে যে রান্নাটাও এবার বসিয়ে দিতে হবে। তো এদিকে আচারটা হোক, ওদিকে আমি ডিমটা বসিয়ে দিলাম। আজকে একটু ডিম বানাবো, ডিমের কারি বানাবো। তারপর আমি আমার চিনির কৌটোতে চিনিটাও ঢেলে ফেললাম, কারণ চিনিটা একদমই শেষ হয়ে এসেছিলো। গুড়টা দিয়ে নাড়ার পর এই যে এখন হচ্ছে এরকম অবস্থা এসছে। এখনও একটুখানি ভালো করে ফুটিয়ে নেব লো ফ্লেমে, বেশি হাই দিলে হবে না, তাহলে তলাটা ধরে যাবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলেই তলাতে লেগে যাবে। যেহেতু গুড়ের একটা অন্যরকম ফ্লেভার থাকে, তো সেই ফ্লেভারটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে আমি আচারটাকে বানিয়ে ফেলবো। কথায় কথায় আমার আচারটা বানানোও হয়ে গেল। এবার যেহেতু ভীষণ রোদ উঠেছে, আমার মাথায় সেটাইতেই ঘুরছে যে কখন আমি এটাকে রোদে দেব। তো চলো আমি এটাকে রোদে দিয়ে এসেছি, এবার এটাকে একটা চাপা দিয়ে আসবো যাতে কোনো পাখি টাখি মুখ দিতে না পারে, পাখি কিংবা কাঠবিড়ালি মুখ দিতে না পারে। তো আচারটা আমার রেডি হয়ে গেল। এবার চলো তাড়াতাড়ি রান্নাটা বানিয়ে ফেলতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ছেলেও স্কুল থেকে চলে আসার সময় হয়েছে। ডিমগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোর খোলা ছাড়িয়ে নেব। খোলাটা ছাড়িয়ে তারপর ডিমের কারিটা বানিয়ে ফেলবো। ডিমের খোসা ছাড়ানো আমার প্রায় কমপ্লিট। এবার কড়াতে দিয়ে আগে ডিমগুলোকে একটু রেড ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা এর আগেই আমি কেটে রেখেছি অফ ক্যামেরায়। আদা রসুন আর টমেটোর পেস্টটাও বানিয়ে নেব। এইগুলোকে ভাজতে ভাজতে ওইদিকে কাজটা আমি করে নেব। চলো হলুদ আর লবণ দিয়ে একটুখানি ডিমটাকে ভাজা ভাজা করে
তুলে রাখি। খুন্তি দিয়ে আমি একটুখানি দাগও দিয়ে দিচ্ছি, তাতে কারিটাও ডিমের মধ্যে ঢুকলে একটু বেশি ভালো টেস্ট হয়। কড়াতে পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজা হলে আদা, 2-4টে রসুনের কোয়া আর একটা ছোটো টমেটো দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার মশলাটাকে, আর এই যে পেঁয়াজটা দেখছো, এই পেঁয়াজটা আমি বানাবো একটু পেঁয়াজ পোস্ত। এবার মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। হলুদ, লবণ, একটুখানি কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা। কোনো রকম গুঁড়ো লঙ্কা আর এক্সট্রা দেবো না, কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা আমার ফ্রিজে স্টোর করা রয়েছে। আর এই গরমের জন্য যত ভালো করেই রাখি না কেন, সেগুলো ঠিক নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি এখন বেশিরভাগটাই রান্না করছি কাঁচা লঙ্কা দিয়ে। এই যে একটুখানি কালারের জন্য জাস্ট একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লো ফ্লেমে দিয়ে আমি মাঝখানে চলে গেছিলাম ছেলেকে খাবার খাওয়াতে। যেহেতু ও মুড়ি খেতে চায় না, তো একটুখানি ধরে বেঁধেই বলতে পারো মুড়িটা খাওয়ালাম। মুড়ি আর কুমড়ো তরকারি খাইয়েছি। আর এইদিকে সানভিও বাড়ি চলে এসছে। এবার ওকেও টিফিন দেব আর আমিও খাবো। এখন বাজে 11:30। তো চলো, এই যে আমাদের দুজনকার একসাথেই নিয়ে চলে এসেছি। সানভিও মুড়িটা খুব একটা পছন্দ করে না। তো মুড়ি, তরকারি, শসা আর পেঁয়াজ আমরা খেয়ে নিই, তোমরা সাথে থাকো। মুড়ি খাওয়ার পর বাকি রান্নাগুলো করে নিয়েছিলাম। এই যে পেঁয়াজ পোস্ত, স্যালাডের জন্য একটু শসাও কেটে নিয়েছি। ডিমের কারিটাও দেখো কি সুন্দর দেখতে হয়েছে। উচ্ছে দিয়ে মুগের ডাল। তো চলো, দেখা হচ্ছে আবার ভাত খাওয়ার সময়। এর মাঝে যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে ফেলি। তারপর বেশ কিছুটা সময় চলে গেছে। এখন দুপুরবেলা ভাত খাওয়ার সময়ও এসছে। আর আজকে আমি গোপুসোনাকে ভাত খাওয়াবো না, ও নিজেই ভাতটা খাবে। ওর জন্য আমি ওকে ভাত মেখে দিয়েছি, আর ওকে আর ওর দিদিকে আজকে দুজনকে একসাথে দিয়েছি। কারণ ওর দিদি বললো যে আমি খেয়ে নেবো, যেহেতু ও মুড়ি খেতে চায় না, তো খুব সামান্য মুড়ি ও খেয়েছিল, ওর খিদে পেয়ে গেছে বলে আমি বললাম যে তাহলে চল তোরা দুজনেই একসাথে খেয়ে নে। এই যে দেখো আমাদের গপু ভাত খাচ্ছে, নিজে হাতে খাচ্ছে প্লাস মাখছেও। আর গোপাল যেহেতু ভেজিটেবলস খেতে একদম পছন্দ করে না, তো ওর পাতের মধ্যে পড়েছে একটা উচ্ছে। কেন কি, আমি যেহেতু ডালটা উচ্ছে দিয়ে বানিয়েছি, তো তারপরেই শুরু হয়ে গেল বিপত্তি। আর ও এতটাই ছটপটে, তোমরা দেখতে থাকো। একবার উঠছে, একবার বসছে, একবার চেয়ারের ওপর উঠে পড়ছে। এই যে কখনো কোথায় ও স্থিরভাবে বসে না, এবং পেট ভরে খাবারও খায় না। তো ওর চেহারাটাই তার প্রমাণ, ভীষণ পরিমাণে চঞ্চল। তারপর ওদের খাওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বাদে আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো এখন এসে হাজির হয়েছে বেশ কিছুক্ষণ পর। এখন আমরা বেরোবো, রেডি হচ্ছি নিমন্ত্রণ বাড়ি যাবো বলে। তোমরা হয়তো সব ভাববে যে আমরা কত নিমন্ত্রণ বাড়ি যাই, কিন্তু বিশ্বাস করো আমাদের এখানে প্রায় বৈশাখ মাসে প্রচুর কালী পুজো হয়। তো সেই হিসাবে আজও আমরা যাচ্ছি কালী পুজো বাড়ির নিমন্ত্রণ রাখতে। এই দেখো পুজো আর গিফট নিয়ে একদম রেডি হয়ে গেছি। চলো আমার সাথে সাথে তোমরাও মা কালীর দর্শন করে নাও। এই যে চলে এসেছি, আজকে এসছি একদম পাশের বাড়িতেই। আমাদের বাড়ির পাশেই একজনদের বাড়িতে কালী পুজো হচ্ছে, তো সেখানে এসছি। পুজো দেওয়ার পর একটুখানি দাঁড়িয়ে সবার সাথে কথা টথা বলছি। এদিকে পুজোতেও বসে গেছে। তারপর আমরা ওয়েট করে আছি খাবো বলে। তো সেই হিসাবে আমরা ওয়েট করে রয়েছি নিচেতে, আর ওপরে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। তারপর আমরা সোজা চলে গেছিলাম ওপরে খাওয়া দাওয়ার জায়গায়। এরপর আমরা খেতে বসে পড়েছি। আর এখন বেশ রাত্রির হয়ে গেছে। যখন এসেছিলাম তখন যে তুলনায় ভিড় ছিল খাবারের জায়গায়, এখন প্রায় পুরোটাই ফাঁকা। তো আমরা এদিক ওদিক করে ফাঁকায় ফাঁকায় বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। তো আমাদের সঙ্গে থাকো। পুরো ভিডিওটা করতে না পারলেও কিছু কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি ফিরবো।
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। শুভরাত্রি।